So today is going to be our 32nd lecture, and it will be based on a speaking module of IELTS exam. And today we will also be discussing over different structures of sentences. Okay. So, and the focus point will be part 3. So আজকে আমরা 32 নম্বর ক্লাস আমাদের স্পিকিং মডিউলে এখানে আমরা পার্ট 3 as a part 3 ইউনিট নিয়ে আমরা কথা বলবো। ওকে, আমরা আজকে ডিফারেন্ট স্ট্রাকচারস নিয়েও কথা বলবো, আরো বেশ কিছু স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সো আজকের মডিউলের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আজ স্পিকিং মডিউলের পার্ট 3 ডিবেটস নিয়ে। সো পার্ট 1 এ আমরা যেটা দেখেছি, আপনারা by this time you are very much accustomed with this part 1. এটা আপনাদের day-to-day activities, your personal habits, your preferences, এগুলো নিয়ে আমাদের আলোচনাগুলো, আমাদের বেসিক কোয়েশ্চেন গুলো আমাকে জিজ্ঞাসা করে। এখন বেসিক কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু আমি বেসিক স্ট্যান্ডার্ডে অ্যান্সার করবো না। সেগুলো আমরা কি কি স্ট্রাকচারে আমরা সেটাকে আরো কিভাবে সিম্পল সেন্টেন্সগুলো আরো একটু বড় করতে পারি, কিভাবে এক্সট্যান্ডেড ভার্সনটা কিভাবে নিয়ে আসতে পারি। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, স্পোকেন কোর্সেও সেখানে আলোচনা করেছিলাম যে আমরা পাস্টের স্ট্যান্সটাকে নিয়ে বর্তমানে আমরা যদি আসি, সেটাও একটা রেফারেন্স পয়েন্ট হয়, এবং সেখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স না করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি, পার্টিসিপল ফ্রেজ এগুলো আমরা করে। জানেন আপনি কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্সে আমরা সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট করতে পারি। So we need structures that show nuance in everyday life. যেমন ধরেন habitual যে নস্টালজিয়া আছে, যে used to, যেটা আগে আপনি করতেন বা আপনি করতে পারতেন, এরকম একটা ব্যাপারগুলো থাকে। So when talking about childhood or the past, used to is basic, মানে কিছু করতেন আপনি, এখন করেন না, যে কাজটা এখন করেন না বাট করা পসিবল আগে করতেন, past habit. Okay, would combined with a time trigger shows advanced narrative fluency. যেমন এখানে দেখেন যে আমরা বলছি পাস্টের কিছু আমরা রেফারেন্স দিয়ে আমরা এটাকে নিয়ে আসছি। Whenever it rained during the monsoon season, my siblings and I would invariably rush to the roof to play. তাই না? যখন ছোটবেলায় যখন বৃষ্টি হতো, বর্ষাকালে যখন বৃষ্টি হতো, তখন আমরা কি করতাম, তাই না? When it rained, my siblings and I would invariably rush, মানে আমরা একবারে দৌড় দিয়ে চলে যেতাম ছাদে গিয়ে বৃষ্টিতে খেলার জন্য যেতাম। এই যে আপনি একটা নস্টালজিয়া রেফারেন্স দিচ্ছেন, সো এই কি স্ট্রাকচার ব্যবহার করব, সেই স্ট্রাকচারের ব্যাপারটা আই উড এর যে জায়গাটা আছে, এরপরে এই যে ভার্বটা সবসময় এখানে কিন্তু পাস্ট হয়ে যায় অনেক সময়, হ্যাঁ। সো এটা খেয়াল রাখবেন, মোডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্মটা হয়। তো এখানে আমি একটা অ্যাডভার্ব ঢুকে নিয়েছি, ইনভ্যারিয়েবলি রাশ টু রুফটপ, মানে যখন যে অবস্থায় থাকতাম সেই অবস্থায় একটা আপনি রাশ করে দৌড় দিতেন আর কি, এমন অবস্থা। হ্যাঁ, অনেক সময় একটু সিনারিও চিন্তা করবেন, বৃষ্টি আসলে যেভাবে গ্রামের মধ্যে বাচ্চাদের একটা ছেলে মেয়েদের উত্তেজনা উন্মাদনা তৈরি হয়, তাই না? তো এলোমেলো হয়ে যায় সবাই। ইভেন আমরা তো দেখি যে আমাদের কিছু ভিডিওর মাধ্যমে দেখেছি যে আমাদের ক্রিকেট প্লেয়াররা বৃষ্টির সময় একেবারে তারা এলোমেলো দৌড়াদৌড়ি করে, স্লাইড করে। তো এই যে ব্যাপারটা, এইটাকে রিপ্রেজেন্ট করছে। আরেকটা হচ্ছে আমরা গ্রেডেটেড গ্রেড, একটা গ্রেডেবল, একটা নন গ্রেডেবল। তো কখনোই আমরা এই যে জায়গাটা বলি, আই লাইক প্লেইং স্পোর্টস, ওকে, আই লাইক ব্যান্ড মিউজিক, আই লাইক ক্লাসিক্যাল মিউজিক, এইভাবে যে আমরা বলি কারেক্ট সেন্টেন্স বেসিক লেভেলের। আপনি যখনই এটা কম্পিটিটিভ এক্সামে যাবেন, আপনার এখানে ল্যাঙ্গুয়েজের এক্সপার্টাইজ, আপনার ল্যাঙ্গুয়েজের এফিসিয়েন্সিটা আমরা অ্যাসেস করা হয়, যে আপনি ল্যাঙ্গুয়েজটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন বা কত ভালো স্ট্রাকচারে কনস্ট্রাক্ট করতে পারেন, আপনার ক্যাপাসিটিটা, আন্ডারস্ট্যান্ডিংটা, আপনার রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, এটাকে তারা অ্যাসেস করে। এখন যখন সুযোগটা দেয় আপনাকে অ্যাসেসড হওয়ার, তখন আপনি তো অবশ্যই চাইবেন সবচেয়ে ভালোভাবেই আপনাকে প্রেজেন্ট করা, তাই না? তো এই জন্য
আপনাদের এই যে বলছি যে নেভার জাস্টে ব্যাপারটা এভাবে বলাটা হয়তো একটু ঠিক না নর্মালি, বাট এটা আমি এটা কোন কনটেক্সটে বলছি, এটা বলছি আইএলটিএস এক্সামের কনটেক্সটে, যে কখনোই এভাবে বলবেন না। তার মানে আপনি যে এভাবে বলতে পারবেন না আই লাইক প্লেইং স্পোর্টস, আই লাইক প্লেইং ফুটবল, আপনি এটা বলতে পারবেন না, এটা আমি বলছি না। অবশ্যই বলতে পারবেন। এটা আমরা ডে টু ডে টক, নাহলে আপনি যাদের সাথে কথা বলবেন আপনার সমাজে, আপনার অফিসে, তো আপনি অনেক ক্ষেত্রে আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের ক্যাপাসিটির উপরেও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করবে, এবং আপনার এক্সেন্টও আপনার মনে করেন যে প্রনাউন্সিয়েশনও ডিপেন্ড করবে। এমনই প্রনাউন্সিয়েশন হলো যে সে সেটা বুঝবে না, জানবে না, তো আমরা যেভাবে মিনিমাইজ করে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি, তাই না? তো কারেক্ট প্রনাউন্সিয়েশনটা তো দরকার কোথায়? আপনি যখনই ইউ উইল বি টেস্টেড, ইউ উইল বি ইউ আর গোয়িং টু বি ইভালুয়েটেড, তখন আপনি কেন নিজেকে ভুল প্রেজেন্ট করবেন? আপনি কেন নিজেকে লিমিটেড ইউজার হিসেবে আপনি দেখাবেন? ওখানে লিমিটেড ইউজার একটা ক্রাইটেরিয়াই থাকে, 5, 5.5, 4.5 থেকে শুরু করে এটা লিমিটেড ইউজারদের ব্যান্ড স্কোর। তো আপনি তো সেটাতে যাচ্ছেন না। তো যখন আপনি এটাকে ইমপ্রুভ করতে চান, আপনার ব্যান্ড স্কোর ইমপ্রুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা নেভার জাস্ট সে আই লাইক। তো এটা আবার কখনো রেফারেন্স পয়েন্ট হিসেবে নিয়েন না যে স্যার তো এটা বলছে যে এটা কখনো বলা যাবে না। এটা আমি ভুল বলছি না। সো এটা সবসময় রেফারেন্স পয়েন্ট কনটেক্সটটাকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, যে আমরা ব্যান্ড স্কোরটাকে আপলিফট করার জন্য আমাদের স্ট্রাকচারের যে রেঞ্জ, গ্রামেটিক্যাল যে স্ট্রাকচারের আমার রেঞ্জ, সেই স্ট্রাকচার রেঞ্জে আমরা একটু আপলিফট করার জন্য, এলিভেট করার জন্য, সেটার জন্য আমরা এটা বলছি যে উই উইল অ্যাভয়েড। এই জন্য আহ, বিশেষ করে এভাবে যদি বলা হয় নেভারসে, একটা অথরিটি নিয়ে বলার জায়গাটা, কারণ এটা টেন্ডেন্সি চলে আসে, তো আমরা যদি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, স্পেশালি ইন দ্য কম্পিটিটিভ এক্সাম, তখন কিন্তু আমরা এটা নিজেকে বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারার জন্য এই কথাটা বলছি। তো এটার অনেক খুনি একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝবেন। সো ফর্মুলাটা খেয়াল করেন, আই টেন্ড টু গ্র্যাভিটেট। গ্র্যাভিটেট তো বোঝেন, আমরা গ্র্যাভিটেশন ফোর্স আপনি জানেন, হ্যাঁ, সেই গ্র্যাভিটেশন ফোর্স যেটা আমাদেরকে নিচে, উপরে বস্তু ছুঁড়ে মারলেও নিচে চলে আসে, ওই গ্র্যাভিটেশনটাকে আমরা এখানে ভার্ব হিসাবে ইউজ করছি। গ্র্যাভিটেট মানে ওটার দিকে আপনি মানে একটা টান অনুভব করেন, একটা আকর্ষণ অনুভব করেন। ওকে, সো আই টেন্ড টু গ্র্যাভিটেট টুয়ার্ডস, এরপরে আপনি ভার্ব, যেটা জিরান ফর্ম, যেটা নাউন ইউজ করতে পারেন, অথবা জিরান ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে। সো কেন করেন সেটা প্রাইমারিলি বিকজ এটা এক্সপ্লেন করছেন। সো খেয়াল করেন, এখানে একটা এক্সাম্পল সেন্টেন্সও দিয়েছি, আই টেন্ড টু গ্র্যাভিটেট টুয়ার্ডস অ্যাকোস্টিক মিউজিক রাদার দেন ইলেকট্রনিক জনরা। এখানে আরেকটা ইউজ করেছি জনরা, হ্যাঁ, জনরা হচ্ছে টাইপ। ওকে, জনরা যেটা আপনার আর্ট, কালচার, পোয়েট্রি বা লিটারেচার, বা হয়তো আপনি মুভি বলেন, এগুলোর যে প্রকারভেদ সেটাকে আমরা জনরা বলি, এটার উচ্চারণটা জনরাস। সো এটা বলছি যে I tend to gravitate towards acoustic music rather than electronic genres, primarily because it feels much more authentic and raw. ওকে, দেখেন এখানে কতগুলো টেকনিক, এখানে যদি আমরা এটা দেখি, আমরা এখানে একটা ফ্রেজ আমরা ইউজ করেছি, অ্যাডভান্স ফ্রেজ ইউজ করেছি, আমরা এখানে এমন ভোকাবুলারি ইউজ করেছি, এবং এটার যে প্রনাউন্সিয়েশনটা, হ্যাঁ, এই প্রনাউন্সিয়েশনটা ট্রিকি, এটাকে অনেকেই ভুল উচ্চারণ করে। ওইখানে আপনি সঠিক প্রনাউন্সিয়েশন দেয়ার একটু, যেগুলো আনইউজুয়াল প্রনাউন্সিয়েশন, সেগুলোকে আপনি প্রেজেন্ট করার চেষ্টা করছেন উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। তো এই জায়গাগুলো মানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে জাল ফাঁদ পাতা মার্কস ধরার, হ্যাঁ। তো এইভাবে আপনি যখন বলছেন, তাহলে সেন্টেন্সের আপনার এখানে যে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি, ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্সেস, আপনার প্রনাউন্সিয়েশন, আপনার গ্রামেটিক্যাল রেঞ্জ, সবগুলোই, আপনি কোহেশন বলেন, সব কিছু আপনি এখানে ইউজ করছেন। মানে একটা মানে যতটুকু বলা, খুব প্রিসাইসলি মেপে মেপে ওজন দিয়ে কথা বলা। তো এই যে ব্যাপারটা, এগুলো প্র্যাকটিস করলে এটা ন্যাচারাল হয়ে যাবে আপনার কাছে। আজকে আপনার কাছে মনে হতে পারে যে এভাবে সেন্টেন্স তৈরি করা পসিবল কিনা, অবশ্যই পসিবল। আপনি যদি এটাকে ফোকাস করেন, স্ট্রাকচারটাকে নিয়ে আসেন এবং এটা প্র্যাকটিস করেন, আপনি এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই ধরনের স্ট্রাকচার আপনার ফিক্স করা সম্ভব। ওকে, আর একটা ফর্মুলা দেখেন, এটা আমরা কোয়ালিফাইড ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে বলছি, সিম্পল অ্যাডভার্বস গুলোকে আমরা
অ্যাভয়েড করে আমরা অফেন এই যে সামটাইমস এগুলোকে আমরা অ্যাভয়েড কিভাবে করে আর কি আমরা ব্যবহার করতে পারি দেখেন খেয়াল করেন এখানে 9 times out of 10 আমরা বলি না সামটাইমস আমরা বলি অফেন প্রায় বলি হ্যাঁ, কখনো কখনো এইভাবে বলি তো এটাকে যদি আমরা এইভাবে দিয়ে দেই দেখেন 9 times out of 10 এটা একটা ফ্রেজ ইউজ করলাম একটু ডিফারেন্ট ওয়েতে আমরা বলা হলো আমরা সামটাইমস ন্যাচুরালি আমরা সামটাইমস বলি sometimes I prefer studying in absolute silence often বলতে পারেন but sometimes I might put on some instrumental jazz to break the monotony হ্যাঁ often I prefer studying যে আমরা একেবারে প্রায় আমি সবসময় যেটা পছন্দ করি আমি একেবারে পড়ালেখাটা খুব নীরবতা মানে নীরব পরিবেশে পড়তে পছন্দ করি হ্যাঁ কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি আবার এটা একেবারে এমন একটা সিচুয়েশনে যেখানে মনোটনিটা থাকে না বা একঘেয়েমি খুব ভুতুরে পরিবেশ থাকে না এরকম একটা ইনস্ট্রুমেন্টাল জ্যাজ এইরকম সিচুয়েশন আমার পছন্দ সো খেয়াল করেন এখানে একটা এক্সিকিউশন আপনার উদাহরণ দিয়ে রেখেছি 9 times out of 10 I prefer studying in absolute silence though on the rare occasion দেখেন এখানে সামটাইমস না দিয়ে আমি বললাম though on the rare occasion আর অফেন এর জায়গায় আমি ইউজ করলাম 9 times out of 10 এভাবে কথা বলা যায় তাই না সো অধিকাংশ সময় প্রায় প্রায় না বলে আপনি 9 times out of 10 I prefer studying in absolute silence though on the rare occasion I might put on some instrumental jazz to break the monotony মানে পড়ালেখার মাঝে আমি কখনো কখনো গান শুনেও পড়ালেখা করি হ্যাঁ যে অঙ্ক করার সময় বা কোনো কিছু লেখালেখি করার সময় I put on some instrumental jazz to break the monotony সো এটা মোটামুটি আমরা সবাই এরকম ভাবে এক্সপিরিয়েন্স তাই না যেমন এসএসসি প্রিপারেশনের সময় মনে পড়ে এইচএসসি প্রিপারেশনের সময়ও মনে পড়ে যে পড়ালেখা সকাল থেকে উঠে পড়ালেখা করে দুপুরবেলা বিশেষ করে অঙ্ক করার ক্ষেত্রে বা কোনো কিছু নোট তোলার ক্ষেত্রে তখন একটু আমরা মানে আমি স্পেশালি কিছু গান শোনার অভ্যাস ছিল বা এরকম ভাবে কখনো বাসায় অ্যালাউড না হলে ওটা হয়তো আমরা একটু সাউন্ড কমিয়ে আমাদের তো আর ওই রকম ইয়ারবাডস এই ব্যাপারগুলো ছিল না হ্যাঁ তো আমাদের ছিল সেটাকে যাই হোক এটা কি যেন একটা বলতো ছোট একটা ছিল আমাদের সেটা সিডি প্লেয়ারও না এটাকে এনিওয়েজ আই এম নট গেটিং দ্যাট ওয়ার্ড অর দ্যাট নেম রাইট নাও ইন মাই মাইন্ড সো দিস ইজ হাউ no, that is not cassette player. That is different. ছোট একটা কি ছিল যেন তো নাম MP3 না no that is no not an iPod not amplifier uh, oh no it is making noise in my mind okay so so let's move forward um, ওয়াকম্যান না কি জানি এরকম একটা ছিল একটা হ্যাঁ তো আমার ছোট একটা ছিল আমার মনে পড়ে কালারটাও আমি এখনো দেখতে পাচ্ছি কিন্তু ওটার নামটা কি বলতাম ওই সময়টা ভুলে গেছি তো ওটাতে গান টান শোনা হতো আর কি so what do you do on the weekends কোয়েশ্চেন আপনাকে দেওয়া আছে দেখেন আপনি এভাবে কিভাবে বলতে পারেন 9 times out of 10 I use the weekend to catch up on sleep যেমন আপনার সিয়াম স্যারের যে ইস্যুস হ্যাঁ ঘুমের যে বিষয়টা so 9 times out of 10 I use the weekend to catch up on sleep though on the rare occasion I will hike up the nearby trail with my friends মাঝে মাঝে কখনো কখনো সব সময় না মানে অফেন আমি কি করি অবসর পেলেই বা উইকেন্ডে আমি ঘুমাই আমি ঘুমটা আমার খুব পছন্দ হয় ক্যাচ আপ অন স্লিপ কিন্তু কখনো কখনো আমি হাইকিং এ যাই বা ঘুরতে যাই ফ্রেন্ডের সাথে তো এই হচ্ছে বিষয় এভাবে বলতে পারেন এটা সিম্পল এটা আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারবেন না আমি বিশ্বাস করি না এটা এভাবে কোনো কিছু করেন আপনি সব সময় কিন্তু মাঝে মাঝে আপনি এমনও করেন কোনো কিছু যেমন গতকাল বলেছিলাম স্পোকেন কোর্সে কোনো কিছু অ্যাবসলিউট অ্যান্সার হয় না একটা জিনিস আপনি এইটা এইভাবে পছন্দ করেন এটা হয়তো একসময় করতেন এখন করেন না বা সামনে করবেন না এরকমটা অ্যাবসলিউট অ্যান্সার হয় না তো ওটাকে হেজ করে কথা বলা বা এইভাবে এই স্ট্রাকচার আপনি বলেন যে কখনো এটা করি কখনো এটা করি ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন ইট ভ্যারিজ অন মুড তাই না এটা সবসময় একই রকম হয় না Okay, so here are more high-level example sentence for each of the three part one formulas. দেখেন যেটা নস্টালজিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি used to কিভাবে ব্যবহার করে when my grandmother visited us during the summer holidays we would invariably bake her
signature apple pie for the entire family. আবার এখানে যদি আমরা আবার এভাবে বলতে চাই, whenever the workload at university became too overwhelming, my friends and I would invariably drive down to the coast to clear our heads. To clear our heads মানে আমরা বলি না রিল্যাক্স করে একটু আমরা করতে চাই, প্রেশারটাকে আনলোড করতে চাই। তো সেই ক্ষেত্রে যে যখনই এমন হয় ওয়ার্কলোডটা খুবই একেবারে ওভারওয়েলমিং হয়ে যায়, মানে মাথার উপর জানের উপর দিয়ে চলে যায়, তা আমার ফ্রেন্ডদের সাথে নিয়ে আমরা একটু ওই গো টু গো ফর এ ট্যুর, রাইট, আমরা ঘুরতে যাই আমাদের হেড মানে সমুদ্রের তীরবর্তী কক্সবাজার চলে গেলেন, একটু ঘুরে টুরে আসলেন, এইরকম একটা সিচুয়েশন। Okay, so I tend to gravitate towards historical non-fiction rather than fantasy novel. দেখেন historical non-fiction, ফিকশন আর নন ফিকশনের জায়গাটা বোঝেন। নন ফিকশন হচ্ছে যেগুলো রিয়েল স্টোরি, এটা হচ্ছে নন ফিকশন। আর ফিকশন হচ্ছে যেগুলো হচ্ছে আপনার গল্প, যেখানে ইমাজিনেশন থাকে, কল্পনা থাকে, যেখানে ক্যারেক্টারগুলো কাল্পনিক ক্যারেক্টার হয়, সেগুলোকে ফিকশন বলা হয়। যেগুলো উপন্যাস সেগুলো হচ্ছে ফিকশন, বুঝতে পেরেছেন? সো বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি এগুলো হচ্ছে নন ফিকশন, যেগুলো হচ্ছে রিয়েল লাইফ স্টোরি, হ্যাঁ, রিয়েলিটি থাকে। বা ধরেন আপনি কোনো কিছু রিসার্চ করছেন, আপনি যে ডেটা অ্যানালিসিস করছেন, যে আপনার স্যাম্পল সাইজ যেগুলো আপনি অ্যানালিসিস করছেন, এগুলো কিন্তু ট্রু ইভেন্টস, এগুলো আপনি পাচ্ছেন। সো ট্রু নেচার যেটা থাকে সেটা হচ্ছে নন ফিকশন। আমাদের আর্টিকেল, জার্নাল, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি এগুলো হচ্ছে নন ফিকশন টাইপের রাইটিং, প্রোজ টাইপের রাইটিং। আর এটা হচ্ছে নভেল, হচ্ছে যেটা হচ্ছে আপনার ফিকটিশিয়াস ক্যারেক্টার থাকবে, কাল্পনিক চরিত্র, কল্পনাশ্রয়ী যে গল্প, যেটা রিয়েল না সেটাই হচ্ছে ফিকশন। তো এটা মাথায় রাখবেন। আমি কি হচ্ছে হিস্ট্রিক্যাল নন ফিকশন, হিস্ট্রিক্যাল যেগুলো সেগুলো তো নন ফিকশন, এটা তো কাল্পনিক বিষয় না, ওগুলোর যে রিয়েল লাইফ স্টোরি। ধরেন আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, তার যে হিস্ট্রি আপনি পাচ্ছেন, যে যা যা ঘটেছিল এগুলোকে বেস করে, সো এগুলো নন ফিকশন। রাদার দেন fantasy novels, primarily because I find real world events much more fascinating to analyze. Okay. I tend to gravitate towards off the beaten path destinations, primarily because they offer a much more authentic cultural experience than crowded tourist hotspot, তাই না? অফ দ্য বিটেন প্যাথ, যেটা মনে করেন এমন জায়গায় যাচ্ছেন যেখানে খুব টুরিস্টরা যায় না, এরকম সেই জায়গাগুলো, কারণ সেখানে আপনি কালচারাল এক্সপিরিয়েন্সটা, রিয়েল কালচারাল এক্সপিরিয়েন্স হবে। না হলে দেখবেন যে এখন ওই ঢাকার শহরের মতোই হয়ে গেছে, একেবারে পাহাড়িদের জীবনও দেখবেন আপনি ওখানে সবকিছু পাচ্ছেন, ওখানে আপনার এরকম ব্র্যান্ডের সব পাচ্ছেন। তো ওটা তো আপনার রিয়েল অথেন্টিক কালচার আপনাকে দিচ্ছে না। রিয়েল মানে অথেন্টিক, এখানে রিয়েল অথেন্টিক যেটা টটোনমি হয়ে গেল, টটোলজি হয়ে গেল, যে একই রিয়েল আবার অথেন্টিক, যেটা রিয়েল সেটাই অথেন্টিক। সো অথেন্টিক কালচার experience than crowded tourist hotspots. So look at the sentences below. The first sentence starts a hypothetical scenario. দেখেন এখানে বলছে if humans colonize Mars, এটা একটা hypothetical. The second one provides a result. We would have to invent new atmospheric technologies. The next sentence take that result and turn it into the if clause, if a new condition sentences. If we invented new atmospheric technologies, we could potentially use, দেখেন we could, so আমরা এখানে যদি past perfect ইউজ করতাম তাহলে এটা could have used হতে পারতো। আমরা যা থার্ড কন্ডিশনাল, এখানে আমরা পাস্ট কন্ডিশনালটা ইউজ করেছি। ইফ উই ইনভেন্টেড, আমরা এটা পাস্ট টেন্স যদি হয় তাহলে এখানে আপনার সেকেন্ড কন্ডিশনাল হয়, যেটা হচ্ছে কুড, শুড, উড, মাইট আপনি ইউজ করতে পারেন, এরপরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। ইফ উই ইনভেন্টেড new atmospheric technologies, we could potentially use them to fix Earth's climate. If we fixed Earth's climate, many endangered species might survive. দেখেন এই যে কন্টিনিউশন, এটার সাথে এটা পরে আবার বলছি, যে আমরা যদি আর্থস ক্লাইমেটটাকে আমরা যদি ফিক্স করতে পারি, এই যে এটা করতে পারলাম, তারপর যদি আমরা এটা করতে পারি, এটা করলে আবার আমাদের এটা এরকম ভাবে, এভাবে কন্টিনিউ আপনি করতে পারেন। একটা কন্ডিশনালের একটা মানে রেলগাড়ি তৈরি করতে পারেন, এটা যদি এটা হয় তাহলে এটা হতো, এটা যদি ওটা হতো তাহলে এটা এভাবে হতো। এভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি প্রয়োজনের মধ্যে।
সো পার্ট 2 রিকোয়ার্স সাস্টেইন স্টোরি টেলিং। পার্ট 2 তে আপনি কি করা, আইএলটিএস স্পোকেন যে টেস্টের পার্ট 2, সেখানে আপনাকে কিউ কার্ড সেগমেন্ট, যেখানে আপনাকে একটা টপিক দিয়ে দেয়, সেই টপিকের উপরে আপনাকে 2 মিনিট বলতে হয়। এটা একটু স্টোরি টেলিং এর মতো, কখন কোথায় কিভাবে হয়েছে এই প্রশ্নগুলো থাকে। সো দিস ফর্মুলাস ম্যানেজ দ্য পেসিং, ক্রিয়েট সাসপেন্স অ্যান্ড প্রোভাইড আ পারফেক্ট কনক্লুশন, সেন্সরি বেসলাইন যেটাকে বলছি, পারফেক্ট ওপেনিং। আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আমরা শুরু করতে এভাবে যে করে থাকি, স্টার্ট বাই হিটিং দ্য এক্সামিনার উইথ আ মেমোরি রিকল। সো ওয়েন আই রিফ্লেক্ট, আপনি যদি এইভাবে বলেন, ফর্মুলাটা হচ্ছে এমন, আমরা এটা বলি, এটাও বলা ওকে, আপনি বলতে পারেন। এটা কিন্তু আপনার যদি কমফোর্ট জোন, আমি বলছি যে এখান থেকে বেরিয়ে যদি আপনি এটাতে আসতে পারেন, যেমন টপিকটা এইভাবে, আই এম গোয়িং টু টক অ্যাবাউট, এই যে টপিকটার নাম বলছেন, ইটস অলসো ফাইন, নো প্রবলেম, বাট এটাকে আমরা আপগ্রেড করতে পারি। ওয়েন আই রিফ্লেক্ট অন, ধরেন আপনি টপিক অন পার্টিকুলার হলিডে, আপনাকে একটা হলিডের কথা বলতে বলেছে, যে হলিডেতে তুমি খুব এনজয় করেছো, বা একটা মেমোরেবল হলিডে, বা যেখানে তোমার কোনো আপসেট হয়েছো, বা ঘটনাটা অ্যাক্সিডেন্টের কোনো ঘটনা ঘটেছে যেটা মেমোরিতে তোমার একটা পজিটিভ অথবা নেগেটিভ মেমোরি, এই সময় বলতে বলছে। সো আপনি যদি এভাবে বলেন, আই এম গোয়িং টু টক অ্যাবাউট পার্টিকুলার হলিডে, এইভাবে যদি না বলে আপনি যদি বলেন, when I reflect on that particular holiday, what strikes me most vividly is the overwhelming smell of the street food. একটা হলিডেতে গিয়েছিলাম দেখুন, সেখানে একদম স্ট্রিট ফুডের যে ওভারওয়েলমিং স্মেল, যেটা মানে চারদিকে মৌ মৌ করছিল, হয়তো বিরিয়ানির গন্ধ। ধরেন আপনি পুরান ঢাকায় গিয়েছেন, শুক্রবারে সে রাস্তা দিয়ে হাঁটছেন, আর চারদিকে আপনার যে বিরিয়ানির গন্ধ আপনাকে ওভারওয়েলমিং। তো এই বিষয়টা, হোয়াট স্ট্রাইকস মি মোস্ট ভিভিডলি, ভিভিডলি মানে খুব ক্লিয়ারলি, একদম স্পষ্ট মনে আছে আপনার কাছে, সেই ব্যাপারটা ওভারওয়েলমিং স্মেল অফ দ্য স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডে হতে পারে, যেখানে স্ট্রিট ফুডে চিকেন, ফ্রাইড চিকেন, কাবাব, এইসব ব্যাপারগুলো স্ট্রিট ফুডে পাওয়া যায়। সে আবার আপনি যদি ধরেন কোনো কিছু সাসপেন্স তৈরি করতে চান টেম্পোরারি, সেই বিষয়টার জন্য স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। ইউজ দিস ইন দ্য মিডল অফ ইউর স্টোরি টু ইন্ট্রোডিউস দ্য মেইন ইভেন্ট অর প্রবলেম। মানে ইভেন্টের আগে আপনি এটা ইউজ করছেন। জাস্ট অ্যাজ আই ওয়াজ বিগিনিং টু থিঙ্ক, একটা অ্যাজাম্পশন দিয়ে, আনএক্সপেক্টেড ইভেন্ট অকার্ড। জাস্ট অ্যাজ আই ওয়াজ বিগিনিং টু থিঙ্ক দ্য ইন্টারভিউ ওয়াজ এ কমপ্লিট ডিজাস্টার, দ্য ম্যানেজার সাডেনলি স্মাইলড অ্যান্ড অফার্ড মি দ্য পজিশন। হ্যাঁ, মানে একটু সাসপেন্স, যে আমি যখন ধরেই নিয়েছিলাম যে আমার একটা ইন্টারভিউটা খুবই ডিজাস্টার গেল, এবং মানে কি হাসছে না, আপনি যার ইন্টারভিউ দিলেন খুব রাগান্বিত হয়ে আছে, বিরক্ত হয়ে আছে, কোনো হাসি নাই। তা আমরা তো কিছুটা অনুমান করার চেষ্টা করি যে আমার কেমন হলো, বলার পরে যে আমার যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি কি আমার ব্যাপারে স্যাটিসফাইড নাকি সন্তুষ্ট। তা আপনি দেখলেন যে মানে খুবই ফিউরিয়াস হয়ে আছে আপনার উপরে, যে আপনি খুবই বাজে আপনি দিয়েছেন। তো তারপরে আপনি বলছেন আর কি, আই ওয়াজ বিগিনিং টু থিঙ্ক, আমি জাস্ট এটাই ভেবে নিচ্ছিলাম, দি ইন্টারভিউ ওয়াজ আ কমপ্লিট ডিজাস্টার। এরপরে আপনি বলছেন, দ্য ম্যানেজার সাডেনলি স্মাইল্ড, হঠাৎ করে এসে হাসি দিয়ে আমাকে পজিশনের জন্য অফার করলো, চাকরি অফার করলো। এই যে ব্যাপারটা, মানে একটা সাসপেন্স থেকে আপনি এভাবে বলতে পারেন মাঝে মাঝে। হ্যাঁ, যেগুলো আপনারা ব্যবহারও করেন মাঝে মাঝে, সাসপেন্স তৈরি করেন। জাস্ট অ্যাজ আই ওয়াজ বিগিনিং টু থিঙ্ক, এই যে এখানে আমরা পরের স্লাইডে যাই, দ্য রেট্রোস্পেক্টিভ লেন্স, হাউ ইউ এন্ড দ্য 2 মিনিট টক ইজ ক্রিটিক্যাল। মানে শুরুটা কিভাবে করছেন এটাও একটু ইম্প্যাক্টফুল, আবার শেষটা কিভাবে করছেন সেটাও কিন্তু ইম্প্যাক্টফুল, অবশ্যই আপনার ইম্প্যাক্ট রাখে। এবং এগুলো কিন্তু আপনাকে রিহার্স করতে হবে, না হলে যদি আপনি স্পিকিং টেস্টের দিনে যদি 2 মিনিট কতটুকু হলো আপনি গেস করেন, হয় আগে শেষ হবে, নয়তো মানে পরে শেষ হবে। তো আগে শেষ হয়ে গেলে, যদি 30 সেকেন্ড আগে শেষ হয়ে যায়, তখন এক্সামিনার ইন্টেনশনালি সে আরো 5 সেকেন্ড, মানে 30 সেকেন্ডের পরে 5 সেকেন্ড না, যখন আপনি শেষ করলেন সে কিন্তু চুপ হয়ে থাকবে। মানে আপনি আবার বলেন কিনা এই বিষয়টাকে পুরো একটা ক্লিয়ার ভিউ আপনার মানে মগজেও দিয়ে দিবে যে তুমি কিন্তু পজ মানে থেমে গেছো, মানে আপনার আর ফার্দার কিছু বলার নাই, বা আপনি কোনো ভাবে ম্যানেজ করে কন্টিনিউ করে যেতে পারলেন না। এই যে আপনাকে একটা মানে ট্র্যাপে বা ভুল করানো
সে এক্সপিরিয়েন্স করলো এবং আপনাকেও বোঝালো যে আপনি এটা ফুলফিল করতে পারেননি। সো এটা হয়ে যাবে যদি আপনি বিফোর হ্যান্ড মানে পরীক্ষার আগেই যদি আপনি প্র্যাকটিসটা না করেন যে আমার 2 মিনিট কথা বলাটা কতটুকু কথা বলা, দেখবেন আপনি যখন প্র্যাকটিস করবেন 1-1.5 সপ্তাহ, তখন দেখবেন আপনার 1 মিনিট 58 সেকেন্ড, 1 মিনিট বা 2 মিনিটে, হ্যাঁ এক্সামিনার আপনাকে কিন্তু 2 মিনিটের আগেও থামিয়ে দিতে পারে, 1.5 মিনিটেও থামিয়ে দিতে পারে। তো থামিয়ে দিলে আপনি আবার রেলগাড়ির মতো মানে চলতেই থাকবেন না। হ্যাঁ, থামিয়ে দিলে আপনি থেমে যাবেন। যখনই আপনার সে কোনো প্রশ্ন করবে, এটা হচ্ছে একটা এটিকেট, কার্টিসি। আপনি কথা বলছেন, আপনার যিনি কাউন্টার পার্টে আছেন বা যিনি অডিয়েন্স, যিনি আপনাকে শুনছেন, উনি যদি কোনো কথা বলে তাহলে আপনার থেমে যেতে হবে। যে কোনো যত ইম্পর্টেন্ট বিয়ারই থাকুক বা আপনি বলতে যাচ্ছেন, তো থেমে যান। তারপরে তাটা শোনেন, শুনে তারপর বলেন। আমরাও হয় কি, আমরা প্রশ্ন ঠিক মতো শুনি না, আমরা শুধু বলে যাই, একটু মাথায় সেট করে নেই এইটা এটা আমি বলবো, তো ওইটাই বলার প্রবণতাটাই আমার কাজ করে। তো স্পিকিং টেস্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারাকশনটা ইম্পর্টেন্ট। এটা স্মুথ একটা ইন্টারাকশন এবং ট্রানজিটরি ওয়ার্ডগুলো ইউজ করা, কোহেশনটা মেনটেন করা, যা বলছে সেটাকে অ্যাড্রেস করা, সেটাকে অ্যান্সার করতে পারা। তো আপনি যা যে যিনি এক্সামিনার আছেন তার সাথে আপনার ইন্টারাকশন যে মিডিয়াম বলেন বা যে অ্যাপ্রোচ বলেন বা সেটার যে ইম্প্যাক্ট বলেন, হ্যাঁ সেটা অরাটা হচ্ছে ওইখানে তৈরি হতে হবে, কেমিস্ট্রিটা ওখানে তৈরি হবে। আপনার কোয়েশ্চেন যিনি প্রশ্ন করছে তাকেই আপনি আনসার করছেন, নাকি আপনি এটা না করে যে আপনি যা বলতে চেয়েছেন সেটা মুখস্থ মাথায় নিয়েছেন সেটা বলে যাচ্ছেন। উনি কথা বলতেছে তারপর আপনি বলে যাচ্ছেন, কারণ আপনি এটা শেষ করতে হবে। এটা শেষ না, এই কমপ্লেক্স সেন্টেন্সটা না বললে তো বুঝবেই না যে আমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি, এমনটা না। যখনই আপনাকে আপনার এক্সামিনার কথা বলবে, আপনি ইনস্ট্যান্ট আপনি ওখানেই থেমে যাবেন। তো এই হচ্ছে কিছু জিনিস। এবং আমি যেটা আসলে বলতে নিলাম সেটা হচ্ছে 2 মিনিটে যে আপনার টকটা, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনেকবার প্র্যাকটিস করতে হবে যে এটা 2 মিনিটই হচ্ছে, বা 1 মিনিট 58 সেকেন্ড 55 সেকেন্ড, ইটস ওকে। কিন্তু আপনি 1 মিনিট 20 সেকেন্ড বলার পরে থেমে গেলেন, তাহলে এটা আন্ডার লেন্থ হয়ে যাবে, তখন কিন্তু মার্কস 5.5-এর নিচে চলে আসবে। তো এটাও মাথায় রাখবেন। Okay, so formula দেখেন, looking back on it now with the benefit of hindsight I realize that, যেমন আপনি যদি আবার বলতে বলতে শেষ করছেন, looking back on it now with the benefit of hindsight I realize that failing that exam was actually, আপনি একটা এক্সাম নিয়ে কথা বলছিলেন যেটাতে আপনি ফেল করেছেন, ওটা ব্যাখ্যা করলেন কবে ছিল, কিভাবে ফেল করলেন, সবকিছু মিলিয়ে। তো এখন আপনি বলছেন looking back on it now with the benefit of hindsight I realize, মানে আমার যে চিন্তা শক্তি দিয়ে আমি যদি এটার উপকারিতা দিয়ে ওটা চিন্তা করি এখন, মানে এটা কারণে আপনি এটা চিন্তা করতে পারছেন, ফিরে দেখতে পারছেন। হ্যাঁ, সো I realized that failing that exam was actually the catalyst I needed to completely change my career path. ওই এক্সামে ফেল করাটা আপনার ক্যারিয়ার পাথটাকে চেঞ্জ করে দিয়েছে, এইভাবে আপনি বলছেন। ওটা আসলে প্রয়োজন ছিল, ওটা একটা একটা ট্রিগার পয়েন্ট, একটা দরকার ছিল, একটা একটা পুশ দরকার ছিল, তো সেই জায়গা। কিউকার টপিক, আপনার ডিসক্রাইবিং আ ডিফিকাল্ট চ্যালেঞ্জ যেটা আপনি ফেস করেছেন। ওকে, সো the academic professional challenge, this sample demonstrate how to discuss a project or workplace crisis. Like, when I reflect on writing my final year university dissertation, what strikes me most vividly is the sheer overwhelming mountain of unorganized data, মানে এমন ডেটা ছিল আমার কাছে কালেকশনে, যেটা আমি অ্যানালিসিস করতে আমার সময় লেগেছে অনেক। ডেটা আই হ্যাড টু অ্যানালাইজ ইন দ্য লাইব্রেরি অ্যাট 2 AM, রাতের বেলা 2টার দিকে। হ্যাঁ, আপনাদের খুবই পছন্দের সময় যেখানে আপনারা জেগে জেগে থাকতে পছন্দ করেন। ওকে, সো ইউনিভার্সিটিতে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই লাইফস্টাইল লিড করে, তারা রাত জেগে পড়ালেখা করে। খারাপ না, করতেই পারেন, করেছেন, বাট যত ডিসিপ্লিন লাইফ লিড করা যায় ততই বেটার। The more disciplined life you will try to maintain, the more benefit you will get from your disciplined life. So Formula 5, temporal people, just as I was beginning to think I would inevitably fail the module and miss the submission deadline, a sudden breakthrough in my statistical modeling occurred. তাই না? হঠাৎ করে আমার এই statistical module এখানে
একটা ইয়ে হয়ে গেল, ব্রেক থ্রু, আমি এটাকে সমাধান করে মনে হচ্ছিল যে আমি আর পারবো না সাবমিশনটা ডেডলাইন ফুলফিল করতে। তো এই রকম ব্যাপারগুলো একটা সাসপেন্সের যে বিষয়টা। হ্যাঁ, আরেকটা স্ট্রাকচার যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ গ্ল্যান্স, লুকিং ব্যাক অন ইট নাও, যেটা শেষের দিকে আমরা বলবো। উইথ দ্য বেনিফিট অফ হিনসাইট আই রিয়েলাইজ দ্যাট পুশিং থ্রু দ্যাট intense analytical wall taught me more about professional resilience than any textbook ever could. মানে আমার যে এই ইয়েটা আমি খুব পুশ করেছি নিজেকে অ্যানালিসিস করতে গিয়ে, তারপর যে এটা হলো, এটা পারলাম, এটা আমাকে আসলে যে প্রফেশনাল রেজিলিয়েন্স আমাকে দিল, সেটা কোনো টেক্সট বুক আমাকে শেখাতে পারবে না, লেগে থাকার যে ব্যাপারটা। ওকে, সো ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে আমরা, সেন্সরি বেসলাইন নিয়ে, আবার আমরা টেম্পোরাল পিভট এভাবে কথা বলতে পারি। কোনো একটা ধরেন আপনাকে ফিজিক্যাল, এটা হচ্ছে আপনার টপিক। আমরা কিন্তু এক একটা টপিক, এই যে তিনটা জিনিসকে আমরা যে স্ট্রাকচারগুলো শিখলাম, এই স্ট্রাকচার আমরা কিন্তু এখানে ছিল, এই যে এটা ছিল আমার টপিক। তো ওটাকে নিয়ে আমরা এভাবে ফর্মুলা এভাবে অ্যাপ্লাই করলাম, কি কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেই বিষয়টা। হ্যাঁ, যেমন আপনি এটা একটা অ্যান্সার করলেন, তো এটা লাস্ট আপনার সেন্টেন্স আপনি বললেন সেটা। এরপরে দেখেন আরেকটা টপিক আমরা আলোচনা করছি, সেই টপিকে আমরা কি কি ফর্মুলা আলোচনা করছি সেই বিষয়টা দেখেন। দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ, দিস স্যাম্পল ডেমনস্ট্রেটস হাউ টু ন্যারেট আ ট্রাভেল স্পোর্টস। এটা কিন্তু অ্যান্সার না, এটা আপনাকে বলছি যে গাইডলাইনটা, হেলথ রিলেটেড ডিফিকাল্টি ফোকাসিং অন সেন্সরি ডিটেলস অ্যান্ড মেন্টাল ফোর্টিটিউড। এখানে আপনি তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করেছেন। চার নম্বর ফর্মুলা, সেন্সরি বেসলাইন। When I reflect on my first attempt at trekking through the Himalayas, what strikes me most vividly is the bone-chilling cold, এত ঠান্ডা ছিল, and the terrifying thinness of the air at high altitude. So উপরে যতই উঠেছি, so এত তার ইয়ে ছিল, থিননেস, মানে বাতাসের যে চাপ এবং যে ঠান্ডা, এই বিষয়টা আমাকে খুব উপরে হাই অ্যালটিটিউডে আপনাকে এটা সাফার করেছিল। এটা আপনার ভিভিডলি মানে স্পষ্টভাবে স্ট্রাইকস মি মোস্ট ভিভিডলি, মানে এখনো স্মৃতিপটে রয়ে গেছে। এরপরে আপনি এখানে ফর্মুলা আগের কিন্তু আমরা 1 2 3 4 5 করে লিখেছি, এখানে এখন ফর্মুলা নাম্বারগুলো লিখে আমি একটা অ্যান্সার তৈরি করা, যে এই কোয়েশ্চেনটাকে কিভাবে আমরা বলতে পারি। So just as I was beginning to think my body was going to completely give out from the exhaustion, a break in the clouds occurred, revealing the summit and giving me a massive surge of adrenaline. তাহলে ম্যাসিভ সার্চ, এই যে একেবারে আপনার এনার্জি আপনি শেষ হয়ে যাচ্ছিল, সেখান থেকে আপনার এই যে কি হলো, একটা ক্লাউড, ব্রেক ইন দ্য ক্লাউড অকার্ড। হ্যাঁ, সরে গেল, মেঘ সরে গেল, ক্লাউড সরে গিয়ে আপনার মধ্যে সেই এনার্জিটা, সার্চ অফ অ্যাড্রিনালিন, আপনার হরমোনাল যে ইউজ হলো, আপনি আবার ফিরে আসতে পারলেন, নাহলে ঠান্ডায় জমে যাচ্ছিলেন একেবারে। So looking back on it now, with the benefit of hindsight, I realized that enduring that extreme physical suffering was an absolute necessity to completely rebuild my mental toughness. সেই যে আমি টিকে ছিলাম, সেটা আমাকে এখন মনে হয় যে আমার বর্তমানে আমি মেন্টালি যে টাফ হয়েছি, সেটা আমাকে সাহায্য করেছে রিবিল্ড করতে। তো এইরকম সিচুয়েশনগুলো, এরকম আপনি আপনার কনটেক্সট বা টপিক ওয়াইজ, এখানে আমি ফিজিক্যাল চ্যালেঞ্জের কথা বলছিলাম, এই জন্য আমি আপনাকে হিমালয়ে তুলে ফেললাম। আপনি আপনার যদি মনে করেন একাডেমিক চ্যালেঞ্জ থাকেন, বা ধরেন আপনি কোনো স্পোর্টস খেলতে গেছেন, সেখানে আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, আপনি ইনজুরিতে ছিলেন, ইনজুরিতে থাকার পরেও আপনি খেলতে নেমেছেন, এরকম অনেক কিছু সিচুয়েশন হতে পারে। তো এভাবে আমরা যদি একটু টপিক বেস করে, আমার ফর্মুলা বেস করে আমি যদি একটু গুছিয়ে ফেলি, এবং স্ট্রাকচারগুলো দেয়া আছে দেখেন, এই যে কি কখন বলবেন, অল্টারনেটটা বলবেন, এখানে আমার ফ্রেজগুলো ব্যবহার করা আছে। সো এইগুলো এত ফিক্স, এটার সাথে আপনি অ্যাড করছেন, এখানে আপনি একটা কঙ্কালটা আছে, সেখানে আপনি সবকিছু অ্যাড করছেন, রক্তে মাংস গড়া মানুষ তৈরি করে ফেলছেন আপনি। ওকে, সো লজিস্টিক্যাল লাইফ ইভেন্ট চ্যালেঞ্জ, যদি এমন হয় যে আপনার কোনো লজিস্টিক্যাল চ্যালেঞ্জ ছিল, এটার ক্ষেত্রে কখন আপনি ইউজ করবেন বা কোথায় হবে, মুভিং, অর্গানাইজিং আ মেজর ইভেন্ট অর ফেসিং সাডেন লাইফ চেঞ্জ, এরকম সিচুয়েশনে আপনি এই ধরনের ফর্মুলাটা ইউজ করতে পারেন। 4 5 6 তো থাকছে, আপনি যখন আপনি এটাকে ফিরে নিয়ে আসতেছেন, মানে কনক্লুডিং সেন্টেন্স আপনি বলছেন সেই ক্ষেত্রে।
So প্রথমে আপনি সেন্সরি বেসলাইন, when I reflect on relocating to a foreign country completely alone, what strikes me most vividly is a profound sense of isolation I felt during my very first week in an empty apartment. তো এই বিষয়টা আমার এখনো মানে স্মৃতিপটে ভাসে খুব স্পষ্টভাবে, যে আমি একা একা একটা মানুষ, প্রোফাউন্ড সেন্স অফ আইসোলেশন, মানে সব থেকে আলাদা হয়ে গেছি, পরিবার থেকে আলাদা হয়েছি, সমাজ থেকে আলাদা হয়েছি, দেশ থেকে আলাদা হয়েছি, আমার বন্ধু সার্কেল থেকে আমি আলাদা হয়েছি, সব থেকে আমার পরিবেশ পরিচিতি থেকে আমি আলাদা হয়ে গেছি। কমপ্লিট প্রোফাউন্ড সেন্স অফ আইসোলেশন, তাই না? প্রোফাউন্ড সেন্স অফ আইসোলেশন, এগুলো এগুলো কিছু কিছু ফ্রেজ একবারে স্যাম্পল এই জন্য বেশি বেশি দেয়া যে আপনারা এখান থেকে কিছু আহ, ধার করে নিতে পারবেন এবং সেগুলো আপনার সেন্টেন্সে ব্যবহার করেন। এটা তো আছেই, হোয়াট স্ট্রাইকস মি দ্য হোয়াট স্ট্রাইকস মি মোস্ট ভিভিডলি ইজ, এভাবে কি সেটা প্রোফাউন্ড সেন্স অফ আইসোলেশন। ওকে, মানে একেবারে কমপ্লিট সেন্স অফ আইসোলেশন, প্রোফাউন্ড, কমপ্লিটের জায়গায় প্রোফাউন্ড ইউজ করে আরও বেটার হয়ে যাচ্ছে। আই ফেল্ট ডিউরিং মাই ভেরি ফার্স্ট উইক ইন অ্যান এমটি অ্যাপার্টমেন্ট, যেটা আমি ফিল করেছিলাম এমটি অ্যাপার্টমেন্টে প্রথম সপ্তাহে, একেবারে আইসোলেশন, নাই কেউ নাই, আমি একা পৃথিবীতে। ওই যে কমপ্লিট একটা, আপনি নিজেকে যখন কবরে চিন্তা করতে পারেন, বা আপনি যখন লাশ হয়ে হয়ে চিন্তা করেন, এখন আপনি নিজেকে লাশ হয়ে দেখেন, আপনার পৃথিবী থেকে পুরোপুরি আপনি মানে প্রোফাউন্ড সেন্স অফ আইসোলেশন আপনি পাবেন। পুরো পৃথিবী চলছে, সব কিছু চলছে, আপনি আপনার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আপনি যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন দেখেন আপনার আপনার জীবনে আর কিছু নাই, আপনার পৃথিবী নাই, আপনার বন্ধু, আপনার বাবা মা, কিচ্ছু নাই, আপনি একেবারে একা, একেবারে আলাদা, রাইট? সো এই যে ব্যাপারটা, যখন আপনি এভাবে নিজেকে ভিজুয়ালাইজ করতে পারবেন, তখন কিন্তু আপনার রুটিনকে ব্রেক করা, আপনাকে আবার নিজেকে আমরা যখন নিজেকে আবার রিভাইভ করতে যাই বা নতুন ডিসিপ্লিনে যেতে চাই, তখন আপনি সবসময় চিন্তা করবেন যে আজকে আমি যদি না থাকি, তাহলে কি এটা চলবে না, এটা কি হবে না, এটা কি স্টপ হয়ে থাকবে, আমার পরিবার স্টপ হয়ে থাকবে, আমার পৃথিবী স্টপ হয়ে থাকবে, কোনো কিছু বন্ধ থাকবে? কোনো কিছুই বন্ধ থাকবে না, এক মুহূর্তের জন্য বন্ধ থাকবে না, সবার জীবন সবার গতিতে চলতে থাকবে। হ্যাঁ, তো সেখানে আপনার জন্য যেটা মিনিংফুল, আপনার যেটা প্রয়োজন, সেটা আপনার করাটা দেখবেন, তখন আপনি নিজেকে লজিক্যালি বোঝাতে পারবেন যে আপনার কি করা দরকার। আপনি না থাকলে আপনার জীবনের সাথে জড়িত সব কিছু নাই, সবার জীবন চলছে কিন্তু আপনার জীবনের সাথে জড়িত নাই। আপনারা আমার জীবনে আছেন কারণ আমি আছি বলে, আমার পরিবার আছে কারণ আমি আছি বলে, আমার পৃথিবী আমি আছি বলে। তো আমি যদি না থাকি, আমি এক্সিস্ট না করি, আমার কিছুই নাই। তো সেই যে বিষয়টা আপনাকে আমি আপনাকে প্রোফাউন্ড সেন্স অফ আইসোলেশন দেওয়ার একটু চেষ্টা করলাম। সো এই বিষয়টা আমাদেরকে কি করে, জাস্ট অ্যাজ আই ওয়াজ বিগিনিং টু থিঙ্ক আই হ্যাড মেড আ টেরিবল মিস্টেক ইন লিভিং মাই হোম টাউন, a, a chance encounter with a remarkably kind neighbor occurred, মানে এমন একটা সুযোগ তৈরি হলো, যেখানে আমি একজন আমার নেবারের সাথে আমার পরিচয় হলো। রিমার্কেবলি কাইন্ড নেবার, এত মানে দয়ালু হৃদয়বান একজন প্রতিবেশীর সাথে আমার মানে পরিচয় হলো, which instantly made me feel welcome। এরপরে আমি মানে যেটা আমাকে তাৎক্ষণিকভাবেই আমাকে খুব ওয়েলকাম ফিল করালো, যে আমি যখন আপনি যখন একা ফিল করবেন, তখন আপনি খুবই আনওয়েলকামড, নেগলেক্টেড, ইগনোরড, এরকম একটা ক্রিয়েচার মনে করবেন নিজেকে। সো যখনই আপনি এরকম ওয়েলকাম ফিল করবেন, তখন আপনার জীবনটা একটু লাইফ ওর্দি হয়ে যাবে, তাই না? সো এটা লিভেবল হয়ে যাবে, সেই কথাটা বলছিলাম আর কি। সো এরপরে আপনি আবার রেট্রোস্পেক্টিভ লেন্সে আবার পিছনে ফিরিয়ে এই যে কথাটা বলছেন, লুকিং ব্যাক অন ইট নাও উইথ দ্য বেনিফিট অফ হিনসাইট আই রিয়েলাইজ দ্যাট, দেখেন এটা কিন্তু আপনার ফ্রেজটা মুখস্থ বা এই বিষয়টা, উইথ দ্য বেনিফিট অফ হিনসাইট আই রিয়েলাইজ দ্যাট stepping that far outside of my cultural comfort zone was the ultimate catalyst for my personal independence। এই যে আমি আজ থেকে ব্যক্তিগতভাবে যে আত্মনির্ভরশীল বা স্বাধীন, এটা এটা ওই সিচুয়েশনটা দরকার ছিল। মানুষকে তার কমফোর্ট জোন থেকে বের করা দরকার হয়। মানুষ নিজেকে আপনি যদি বদলাতে চান, তাহলে আপনার সোশ্যাল কমফোর্ট জোন থেকে বের হতে হবে, আপনার ফ্রেন্ড সার্কেলের কমফোর্ট জোন থেকে বের হতে হবে, আপনার
কালচারাল কমফোর্ট জোন থেকে বের হতে হবে যে আপনি এমনই গ্র্যান্টেড ধরে নেয় বা এই জায়গায়, তাহলে আপনার গ্রোথ আর হবে না। If you want to have further growth, you need to come out from your comfort zone. It might be familial comfort zone, it might be social comfort zone, it might be cultural comfort zone, it might be economical stability, the comfort zone of economics or economical stability. আপনার একটা মানে স্থিতিশীল অর্থনীতির যে কমফোর্ট জোন হয়ে থাকে, আর নিজেকে পুশ করার বা নিজেকে আরেকটু আপলিফট করার, নিজেকে গ্রো করার কোনো রকমের আর্জ কাজ করে না, সেই বিষয়টা। মানুষকে গ্রো করতে হলেই তার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। সো দিস ইজ হোয়াট, আপনি যদি আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে আপনার যে একটা হেজিটেশন, যেই জায়গাটা আছে কালচারাল একটা কমফোর্ট জোন যেখান থেকে আপনি বেরিয়ে হন না, আপনাকে ফোর্স করে ইংলিশ বলা যায় না, আপনাকে ফোর্স করেও মানে কি বলে হোমওয়ার্ক সাবমিট করানো যায় না। এই যে কমফোর্ট জোনের মধ্যে পড়ে আছেন, আপনার গ্রোথ আপনি নিজেই থামিয়ে রাখছেন। যখন কমফোর্ট জোনের বাইরে চলে যাবেন, আপনার কাছে মনে কালচারাল যে একটা হেজিটেশন কাজ করে, ইনহিবিশন কাজ করে, কে দেখবে, আমি এটা বলছি ভুল হলে, এই যে ব্যাপারটা, এই কমফোর্ট জোন থেকে যখন আপনি নিজেকে বের করতে পারবেন, তখনই কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের জানলা দরজাগুলো খুলবে। Okay, so how to build a philosophical argument when you have 0 seconds to prepare. In part 3, students panic because they don't know what to think. Therefore, and you will not be given 1 minute or to take 30, at least 30 seconds to take preparation. You will be asked question here, and you have to answer those questions instantly. So therefore, you must learn how to think. We use the TRACK framework to instantly generate a 45-second airtight academic response. দেখেন না এখানে আমরা কিভাবে করতে পারি। প্রথমে আপনি একটা থিসিস দিবেন, তারপরে এটা রিজন বলবেন, একটা অ্যাপ্লিকেশন, এটা কনসেশন, এন্ড নক আউট। খেয়াল করেন, গিভ আ ডিরেক্ট স্ট্রং অ্যান্সার টু কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটার সরাসরি ডিরেক্ট অ্যান্সার আপনি দেন। এরপরে আপনি সেটার একটা কারণ বলেন, প্রোভাইড দ্য লজিক্যাল ফাউন্ডেশন ফর ইউর থিসিস অ্যান্ড গিভ আ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টিভ এক্সাম্পল, পার্সোনাল স্টোরি, আপনার কাজিনের, এইভাবে না, একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টিভ এক্সাম্পল আপনি দিতে পারেন। অ্যাকনোলেজ দ্য অপোজিং ভিউ টু দ্য শো ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে এই যে পয়েন্ট অফ ভিউটা বলছেন, এটা যে একটা অপোজিং ভিউ আছে, সেই ভিউটাও আপনাকে বলাটা উচিত। যেমন ধরেন আপনাকে বললো মেল অ্যান্ড নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট শুড বি ইকুয়াল, ইকুয়াল আপনি বললেন একটাতে। আবার আপনি যদি এটাকে বলেন যে ইট মাস্ট নট বি ইকুয়াল অন দ্য বেসিস অফ জেন্ডার, সেটা আপনি বলতে পারেন। তাহলে এই ক্ষেত্রে আপনার একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও আপনি দিতে পারেন অবজেক্টিভলি। অ্যান্ড আপনি আরেকটা যে ভিউ, হ্যাঁ, ইট মাস্ট বি বেসড অন মেরিট অর ইট মাস্ট বি বেসড অন জেন্ডার। সো এইটার একটা জাস্টিফিকেশন, অপোজিট যে ভিউটা আপনি যেটা বিশ্বাস করেন না বা যেটা মনে করছেন এটা সঠিক, আরেকটা যে পয়েন্ট আছে সেটাকেও অ্যাড্রেস করা, এই হচ্ছে কথা। মানে আপনি অ্যাকনলেজ করবেন দি অপোজিং ভিউ টু শো ক্রিটিক্যাল থিঙ্কিং, যে আপনি আরো নিজেকে ডেপথে নিয়ে চিন্তা করতে পেরেছেন। শুধু এটা হ্যাঁ বা নাতে তো অ্যান্সার হয় না, তাই না? ওটারও একটা সো ধরেন প্রত্যেকটা কয়েনেরই একটা ফ্লিপ সাইড থাকে, একটা হেড থাকে, একটা টেল থাকে। তো প্রত্যেকটা জিনিসের একটা কিছু ড্রব্যাকস থাকবে, পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, সেই বিষয়গুলোর কথা বলছিলাম। এবং তারপরে আপনি আবার এইটাকে অ্যাড্রেস করার পরে এরপরে রিস্টেট করবেন আপনার সাইডটাকে, আপনি ডিফেন্ড করবেন যে কেন আসলে এটার পরে। যেমন ধরেন এখানে বলা আছে, শুড ইউনিভার্সিটি এডুকেশন বি এন্টায়ারলি ফ্রি ফর এভরিওয়ান? হ্যাঁ, মানে এটা হওয়া উচিত কিনা। তাহলে আপনাকে প্রশ্ন করেছে, এটা আপনি পার্ট 3 তে আলোচনা করছেন। যখন পার্ট 3 তে আলোচনা করছেন, অবশ্যই আপনাকে সেখানে রিজনিং দিতে হবে, আপনার অ্যান্সারের পক্ষে জাস্টিফিকেশন এবং যুক্তি দিতে হবে। সো আপনি বললেন, আই ফার্মলি বিলিভ দ্যাট হায়ার এডুকেশন শুড বি হেভিলি সাবসিডাইজড বাট পারহ্যাপস নট এন্টায়ারলি ফ্রি। হ্যাঁ, এটা মানে সাবসিডাইজ হওয়া উচিত, ভর্তুকি দেওয়া উচিত গভর্নমেন্টে, বাট একবারে মানে পুরোপুরি ফ্রি হওয়া উচিত না, আপনি এটা বলছেন। কেন বলছেন সেটা এখন আপনি ব্যাখ্যা করবেন। ইফ ইট ইজ কমপ্লিটলি ফ্রি, দেয়ার ইজ এ সিভিয়ার রিস্ক অফ ইউনিভার্সিটিজ বিকামিং ওভারক্রাউডেড অ্যান্ড দ্য কোয়ালিটি অফ রিসোর্সেস ডেটোরিয়েটিং। তাহলে এটা রিসোর্স গুলো ডেটোরিয়েট করবে, কোয়ালিটি ডেটোরিয়েট করবে, কারণ ইউনিভার্সিটির যে স্টুডেন্ট সংখ্যা যদি ওভারওয়েলমিংলি অনেক বড় সাইজ হয়, তাহলে কি হবে, যেটা ক্রাউডেড হয়ে যাবে, সেখানে আর ওই ইন্টেন্স পড়ালেখা, গবেষণা, এইসব ব্যাপারটা থাকবে না। তো এখানে একটা রিসোর্সটাও ডেটোরিয়েট করবে,
কোয়ালিটি ডেটোরিয়েট করবে, ফিজিক্যাল কোয়ালিটি হতে পারে, এটার কন্টেন্ট কোয়ালিটি হতে পারে। কারণ যখনই আপনার অনেক ক্রাউড হবে তখন প্রেশার বেশি। একজন ফ্যাকাল্টি ক্ষেত্রে দেখা একটা ক্লাসে 20-30 স্টুডেন্ট, সেখানে যদি 200 স্টুডেন্ট হয়ে যায়, সো তাহলে কোয়ালিটি অবশ্যই ফল করবে। কারণ এই 200 স্টুডেন্টসের স্ক্রিপ্ট চেক, কপি চেক, অ্যাসাইনমেন্ট চেক বা আপনার ফাইনাল এক্সাম কপি চেক, সো it will drain the examiners or the teachers energy. Oh, that is, you could develop fatigue also like this. And now you have to give application that is your real life story objectively. We can see this in certain European models where free tuition has led to massive class sizes and a lack of individual professor feedback, তাই না? এবং প্রত্যেকেই কিন্তু প্রফেসরের ফিডব্যাক পায় না। তো এখানে আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেখানে ইউরোপিয়ান মডেলে, যেখানে অনলাইনে বলেন বা বিভিন্ন জায়গায় তারা প্রচুর স্টুডেন্ট নেয়। একটা ক্লাসে ধরেন 2000 স্টুডেন্ট, 3000, 4000 স্টুডেন্ট, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ প্রফেসর ফিডব্যাক সেটা হয় না। সো ম্যাসিভ ক্লাস সাইজের কারণে ল্যাক অফ ইন্ডিভিজুয়ালাইজ প্রফেসর ফিডব্যাক। তাহলে এটা খুবই ভ্যালিড। এখন প্রফেসর ফিডব্যাক যদি ইন্ডিভিজুয়ালি আমি না পাই, হাউ উইল আই গ্রো? আর সেখানে যদি আমার 20 স্টুডেন্ট থাকতো, তাহলে প্রফেসরের জন্য এটা কনভেনিয়েন্ট হতো যে তাকে অ্যাড্রেস করা। এই কথাটা আপনি এখানে বললেন। এরপর বলছে, অফকোর্স দ্য এনকাউন্টার আর্গুমেন্ট ইজ দ্যাট চার্জিং টিউশন লিমিট সাকসেস ফর লোয়ার ইনকাম ডেমোগ্রাফিক্স, তাই না? যারা লোয়ার ইনকাম আছে, যারা মানে মনে করেন অল্প আয়ে স্বল্প আয়ে যারা জনগোষ্ঠী আছে, তারা তাহলে কিভাবে কি করবে? সো এটাই বলছে, অফকোর্স দ্য কাউন্টার আর্গুমেন্ট দ্যাট চার্জিং টিউশন লিমিটস এক্সেস ফর লোয়ার ইনকাম ডেমোগ্রাফিক্স, এটা আসলে আনএক্সপেক্টেড এইরকম জায়গাটা। তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে ডিফেন্ড করবেন? However, this can easily be solved through targeted scholarship programs rather than making the system free for wealthy students who can afford to pay. যারা ওয়েলথি স্টুডেন্ট আছে, যারা পে করার মতো সক্ষমতা আছে, তাদেরকে আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে আনলাম না। যার প্রয়োজন, যার সুযোগ সুবিধার প্রয়োজন, সে সুযোগ সুবিধার জন্য ক্লেম করতে পারে। তো সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করলেন আপনি, মানে কিভাবে একটা অপোজিট পয়েন্টটাকে আবার আপনি ডিফেন্ড করে সেটাকে আর্গিউ করে সেটাকে আপনি করলেন। এটা হচ্ছে আপনার লাস্ট পার্ট। সো খেয়াল করেন আমরা কিভাবে চিন্তা করলাম, একটা থিসিস, এটা আপনি গুছিয়ে সেটাকে বললেন, তারপর সেটা কারণ ব্যাখ্যা করলেন, এরপর এটা একটা আপনি অ্যাপ্লিকেশন দিলেন, বা যেটাকে আমি বলতেছি যে একটা রিয়েল লাইফ স্টোরি আপনি প্রেজেন্ট করলেন। এরপরে আপনি সেখানে কি করছেন, কনসেশন করছেন, আবার সেটাকে আপনি অপোজিট পয়েন্ট অফ ভিউটাকে প্রেস করছেন, এবং ফাইনালি আপনার দায়িত্ব হচ্ছে অপোজিং যে পয়েন্ট অফ ভিউ এটাকে আপনার ডিফেন্ড করা এবং আপনার পয়েন্টটাকে এস্টাবলিশ করা। দ্যাটস ইট। সো খেয়াল করেন যে notice how Formula 4 sets the scene, Formula 5 introduces the conflict and resolution, and Formula 6 delivers the lesson. This is a complete narrative arc in just 3 breaths. The vocabulary, the formulas are the skeleton, but the meat of the sentences require strong lexical resources, or like overwhelming mountain, or like bone chilling cold, like catalyst for independence. So force the students to memorize the bolded formulaic chunks exactly as written, so they only have to think about filling in the blanks during the exact or the actual exam or the real exam. তাহলে আপনাদেরকে যে ইয়েগুলো ভোকাবুলারি গুলো এখানে আগের যে স্লাইডে আমরা এভাবে দিয়েছিলাম, তো এই যে এগুলো আপনারা বোল্ড গুলো সেগুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে এটা আপনার রিসোর্স হিসেবে থাকবে, যেটা আপনার হেল্প করবে। ওকে, the specific grammatical formulas needed to execute the track framework flawlessly, the nuance concession, এটা স্ট্রাকচার কি? তো এটা হচ্ছে প্রথমে আপনি যেটা করবেন এবং সেটা আপনি ফ্রেমওয়ার্কটা ফেলতেছেন, কোন কয়টা স্টেপে ফেলতেছেন, এটা অ্যাকনোলেজ দ্য আদার সাইড, দেন ডেস্ট্রয়স ইট। যে আপনি ট্র্যাক ফর্মুলাটা আপনি দিচ্ছেন, ট্র্যাক ফর্মুলার সি আর কে যে কনসেশন আপনি ছিলেন, হ্যাঁ, আর আপনি এটা নকডাউন এই করছেন, এখানে নক আউট করছেন সি আর কে, এইখানে এই যে এখানে ব্র্যাকেটে লিখেছি যে সি আর কে, দিস আলটিমেট ফর্মুলা ফর দ্য সি and K steps in the framework.
it acknowledges the of other side then destroys. Acknowledge other side টা acknowledge করবেন তারপর destroy করবেন, তাহলে কি হলো আপনার যে পজিশন আপনার যে স্ট্যান্স এটা আপনি এস্টাবলিশ করে ফেললেন। যেমন দেখেন while there is certainly some merit to the argument that ওইটা অপোজিট ভিউ যে সেটা ব্যাখ্যা করলেন, তারপর আপনি সেখানে মেনশন করলেন it fundamentally overlooks the fact that এটা বললেই তাহলে ওটা থেকে গেল, ওটা সমাধান হয়ে গেল। While there is certainly some merit to the argument that automation causes job losses in the short term, it fundamentally overlooks the fact that it creates entirely new industries in the long term. So, spectrum truth, examiners will ask binary question, যেমন এটা ভালো নাকি এটা খারাপ আপনাকে জিজ্ঞেস করবে এরকম ভাবে। সো আপনাকে সেটার অ্যান্সার কিভাবে দিবেন? So it would be a fallacy to view this as a black and white issue, rather it exists on a spectrum where, তো এটা আপনি ফর্মুলা ফেলে দিবেন। এটা আপনার ফর্মুলা, এই যে ডট ডট দিয়েছি না, এটা আপনি ফর্মুলা। এটা এই সময় যখন আপনাকে বলবে যে এটা কি ভালো কিনা এরকম জিজ্ঞেস করবে, তখন আপনি এই ফ্রেজটা ইউজ করে ফেলবেন অটোমেটিক্যালি। সো আপনি দেখেন এতগুলো প্রায় এখানে 18টা শব্দের মতো আপনি ব্যবহার করে ফেলছেন কোনো রকমের ইন্টারাপশন ছাড়া। So it would be a fallacy to view censorship as a black and white issue, rather it exists on a spectrum where protecting the public from harm must be constantly balanced against freedom of speech. সো অনেক ফর্মুলা আপনাদেরকে শেখানো হচ্ছে, আপনারা আশা করি মাথায় রাখবেন এগুলো, এবং এই যে ডট ডট যে দেয়া আছে এটাই হচ্ছে ফর্মুলা, এইটুকু আপনার মুখস্থ করে ফেলতে হবে। এবং কোথায় ব্যবহার করবেন? যখন when asked why a major societal problem exists, এইরকম প্রবলেমটা কেন এক্সিস্ট করতেছে, সামাজিক কোনো প্রবলেম, সো এই রকম ফর্মুলাটা তখন ইউজ করবেন। if we drill down to the crux of the matter, so we find that youth crime is really about rebellion. It is almost always a byproduct of a systemic poverty. হ্যাঁ, একটা সিস্টেমিক একটা পভার্টি, সেই বিষয়টা আমাদের আনতে হবে, সেই কথা বলছেন। এখন আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে, some people argue that global travel is destroying local cultures. What is your assessment of this? ওকে, এগুলো কিন্তু আমরা কিছুটা রাইটিং যে কোয়েশ্চেন দেখেন আপনারা টাস্ক 2, সেই আলোকেও আমরা কিছুটা আপনার আর্গুমেন্টটাকে এস্টাবলিশ করার জন্য প্রশ্নগুলো নিয়েছি। সো আপনি এখানে কি করবেন? ইউজিং ফর্মুলা 8, দ্যাট ইজ ট্র্যাক, it would be a fallacy to view this is a black and white issue. এরপর আপনি থিসিস বলেন, while mass tourism does commodify traditions. এরপরে কারণ বলেন, we must also acknowledge it brings vital or application acknowledgement আপনি করছেন, সেটার আপনি এখানে প্রেজেন্ট করেন, we must also acknowledge it brings vital capital to indigenous groups, এটা আপনি বলে ফেললেন যে এটা আমরা কিছুই করতে পারি। while mass tourism does commodify traditions, এটা করছে, we must also acknowledge it brings vital capital to indigenous group, মানে আমাদের তো যারা ইন্ডিজিনাস গ্রুপ আছে, যারা প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, যারা আমরা ট্যুরিজমের ক্ষেত্রে তাদেরকে আমরা ভিজিট করি, তো তারা তো ওখানে ক্যাপিটালও তো তারা করে, জেনারেট করে, তাই না? তো সেই বিষয়টা আপনি বলছেন আর কি, যে এটা একেবারেই ব্ল্যাক এন্ড হোয়াইটে, যেটা আপনার প্রশ্ন করেছে, হাউ পিপল আর্গিউ দ্যাট গ্লোবাল ট্রাভেল ইজ ডিস্ট্রয়িং লোকাল কালচারস, হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট? তো সেখানে আপনি বলছেন যে এটা একেবারেই মানে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়ে বাতিল করে দেয়া, মানে ভালো বলা অথবা খারাপ বলা, এটা একটা এর মধ্যে আপনি দেখছেন, এটা একটা ফ্যালাসির মধ্যে, ইট উড বি এ ফ্যালাসি, এটা একটা ফ্যালাসির মধ্যে দেখছেন, যেখানে বলছে যে হ্যাঁ, মাস ট্যুরিজম মানে সবাই মিলে আমরা যখন ট্যুরিজম অনেক বড় পরিসরে যখন হচ্ছে একটা জায়গায়, এটা অবশ্যই কমোডিফাই করছে ট্রেডিশনকে। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় এখানে রিজন বলেন কিভাবে কেন কমোডিফাই করছে, তো সেই বিষয়গুলো, যেমন ধরেন লোকাল এরিয়াতে আপনি যাচ্ছেন, আপনি এত মানুষ যাচ্ছেন, ওখানকার প্রোডাকশন বলেন, ফুড সাপ্লাই বলেন, ফুড চেইন বলেন, গোস্তের কথা বলেন, মোরগ বলেন, পাহাড়ি এলাকায় এগুলো কিন্তু খুব রেয়ার। তো এগুলো যদি আপনার ট্যুরিস্ট যাচ্ছেন, আপনি টাকা আছে, আপনি খেয়ে নিচ্ছেন, তো ওখানকার মানুষের পুষ্টির অভাব হচ্ছে না। তো সেটা আবার আপনি পরে ডিফেন্ড করছেন যে উই মাস্ট অলসো অ্যাকনলেজ ইট ব্রিংস ভাইটাল ক্যাপিটাল, মানে এটা তো অনেক টাকা পয়সাও তো তাদের ঘরে দিচ্ছে। এখন আপনার ফুড আছে, সাপ্লাই আছে, কিন্তু আপনার ফুড কেনার টাকা নাই, তাহলে আপনি কিভাবে কি করবেন? সো ওই ফুড থাকা না থাকা, যদি আপনার
টাকা আপনার আর্নিং না থাকে, তো সেই বিষয়টা তো আপনার মাস ট্যুরিজম করে দিচ্ছে। একটু চিন্তা করবেন, চিন্তা করলে এই অ্যান্সার গুলো পাবেন, ওয়েট করবেন না যে টু বি এক্সপ্লেইনড। ইজ দ্য ট্রেডিশনাল কনসেপ্ট অফ ম্যারেজ বিকামিং অবসলিট ইন মডার্ন সোসাইটি? দেখেন অবসলিট হয়ে যাচ্ছে কিনা, অপ্রচলিত হয়ে যাচ্ছে কিনা। এখনকার ছেলেমেয়েরা শুধু কি করছে, জব করছে, সবকিছু করতেছে, ইনকাম করতেছে, বাট দে আর নট ইন্টারেস্টেড গেটিং ম্যারিড। হ্যাঁ, ইভেন রোনালদো পর্যন্ত এখনো বিয়েতে ইন্টারেস্টেড না। তো সেই জায়গায় নেইমার এরা এখনো বিয়েতে ইন্টারেস্টেড না, বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে কিন্তু। সো এই যে জায়গাগুলো তাদের কালচার, দিস ইজ দেয়ার কালচার নট টু অ্যাকচুয়ালি গেট ম্যারিড। সো ওকে, বাট কথা হচ্ছে যে এই বিষয়টা যে ট্রেডিশনাল যে কনসেপ্ট বিয়ের, সেটা কি অবসলিউট হয়ে যাচ্ছে কিনা, আমরা কি সেটা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাচ্ছি কিনা যে বিবাহের কনসেপ্টটা অবসলিউট হয়ে যাচ্ছে, যেখানে চায়না এই ইয়াটা প্রবলেম ফেস করছে, জাপানিজরা, দ্য ইয়াং পিপল আর নট ইন্টারেস্টেড টু অ্যাকচুয়ালি গেট ম্যারিড। সো এই যে ব্যাপারগুলো, সেগুলো অবসলিউট হয়ে যাচ্ছে কিনা, অপ্রচলিত হয়ে যাচ্ছে কিনা, মানে প্রচলনটা হারায় ফেলতেছে কিনা, সেই বিষয়টা আপনাকে প্রশ্ন করেছে। সো আপনি বলছেন while there is certainly some merit to the argument that divorce rates are rising, তাই না, ডিভোর্স রেটটা তো বেড়ে যাচ্ছে, তো এই জন্য মানে বিয়ে হচ্ছে না করা, এই বিষয়টা এটা বলছে, বাট ইট ফান্ডামেন্টালি ওভারলুকস দ্য ফ্যাক্ট দ্যাট হিউম্যানস আর বায়োলজিক্যালি ওয়্যার্ড টু সিক লং টার্ম স্টেবল পার্টনারশিপ, তাই না। তো এইভাবেই আমাকে ডিজাইন করা হয়েছে মানুষকে, যেখানে লং টার্ম একটা পার্টনারশিপ বা একটা লং টার্ম রিলেশনশিপে মানুষ এইভাবে ডিজাইন করা হয়েছে। তো ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, এই জন্য আপনি বিয়ে করা কমায় দিচ্ছেন, তো সেটা আমরা করা যায়, যেটা আমরা ফান্ডামেন্টালি আমরা ওভারলুক করে ফেলতেছি, যে মানুষ কিন্তু আসলে বায়োলজিক্যালি এভাবেই ডিজাইন করা হয়েছে। তো এটাকে আমরা হারিয়ে যেতে দেওয়া যাবে না। সো ডু ইউ বিলিভ দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল এভেন্চুয়ালি রেন্ডার হিউম্যান আর্টিস্ট এন্টায়ারলি ইউজলেস? তো সেই ক্ষেত্রে আপনি বলতেছেন, ইফ উই ড্রিল ডাউন টু দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার, art is fundamentally about shared human experience. AI can replicate the টেকনিকটাকে রেপ্লিকেট করতে পারবে, বাট ইট ক্যানট রেপ্লিকেট দ্য সোল। সো এই ওয়েতেও আপনি কথা বলতে পারেন, স্ট্রাকচার গুলো মাথায় থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। হাউ টু সাউন্ড লাইক এ স্কলার ইন পার্ট 3. Examiners want you to discuss society in general, not just your personal feeling. When asked a broad question, why are people eating unhealthier food? So আপনি বেসিক লেভেল স্টুডেন্ট যদি হন, আপনি কি অ্যান্সার করবেন? I think people are lazy. Okay, this sounds subjective and basic. Band 9 প্যাসিভ রিপোর্টিং আপনি করে দেখেন, তাহলে আপনার এই স্ট্যান্ডার্ডটা আপলিফট হয়ে যাবে। ওকে, সো খেয়াল করেন, it is widely acknowledged that the ubiquity of fast food has fundamentally altered global dietary habits, তাই না? তাহলে এটা স্বীকৃত, পৃথিবী মানে সর্বজন স্বীকৃত, it is widely acknowledged that, কি সেটা, the ubiquity মানে এটার যে পাওয়ার, অ্যাভেইলেবিলিটি, হ্যাঁ, সেটা হচ্ছে দি ইউবিকুইটি। সো সাপ্লাই চেনে বলেন, এটার প্রতুলতা বলেন, সবকিছু এত সহজ। ইটস ওয়াইডলি অ্যাকনোলেজ দ্যাট the ubiquity of fast food has fundamentally altered global dietary habits. তো এই বিষয়টা আপনি বলতে পারেন, and then বলতে পারেন modern social media, এখানে বলছেন দ্য পার্সোনাল প্যাসিভ ইনফিনিটিভ। সো এটা, এই স্ট্রাকচারটা আপনি কোথায় ব্যবহার করতে পারেন? সো আপনি সাবজেক্ট নিয়ে আসেন, এরপরে ভার্ব, অ্যামিজার, এগুলো বি ভার্ব আপনি নিয়ে আসেন, জেনারেলি কনসিডার্ড, এক্সপেক্টেড টু, এরপরে নাউন ফ্রেজ আপনি নিয়ে আসেন, অথবা অ্যাডজেক্টিভও নিয়ে আসতে পারেন। যেহেতু লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে। সো মডার্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর জেনারেলি কনসিডার্ড টু বি the new driving force behind consumer behavior. তো এইভাবে আপনার সেন্টেন্স গুলো দেয়া আছে। Here you can see a basic I think statement, দেখেন it is widely argued, এভাবে আপনি বলছেন। Okay, so people believe electric cars are the best solution, এভাবে না বলে electric vehicles are generally considered to be the most viable solution to urban air pollution. একটা সেন্টেন্সকে আপনি কিভাবে এখানে বলছেন, প্যাসিভলি এখানে বলছেন। তো প্রথম যে সেন্টেন্সটা দেখেন, it is widely argued, এটা আমি যদি বলি I think automation will start everyone's job, so steal everyone's job, automation, I think automation will steal everyone's job, তাই না?
এই যে অটোমেশন যে এআই যে কথা বলছেন সেটা আসলে সবার চাকরি খেয়ে ফেলবে এইটা আপনি মনে করেন, তো এটাকে এইভাবে যদি বলেন, ইট ইজ ওয়াইডলি আর্গুড দ্যাট র্যাপিড অটোমেশন উইল disproportionately disproportionately displace blue collar workers. সো এখানে আপনি একটা ফ্রেজ ইউজ করলেন, ব্লু কলার ওয়ার্কার্স। আবার আপনি আরেকটা সেন্টেন্স দেখেন, পিপল বিলিভ ইলেকট্রিক কার্স আর দ্য বেস্ট সলিউশন। তো সেখানে আপনি বলছেন ইলেকট্রিক ভেহিকলস আর জেনারেলি ইউজ টু বি দ্য মোস্ট ভায়াবল সলিউশন টু আরবান এয়ার পলিউশন। ওকে, সো প্রেডিক্ট করা কোয়েশ্চেনের ক্ষেত্রে এক্সামিনার লাভ আস্কিং হাউ উইল চেঞ্জ ইন দ্য নেক্সট 20 ইয়ার্স। এই পার্ট আরেকটা পার্ট যেটা আমরা পাস্টে শিখলাম, বর্তমানে কিভাবে বলবো, গেস করে কিভাবে বলবো, এবং কোনো কিছু যদি বলে যে 20 বছর পরে 50 বছর পরে কি সিচুয়েশন দাঁড়াতে পারে, তাহলে তো এটা তো আমাকে একটা প্রেডিকশনের জায়গায়, তো সেই জায়গাগুলো আমরা কিভাবে কোন স্ট্রাকচার ইউজ করতে পারি, আমরা ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস ইউজ করতে পারি। তো এই জায়গায় আমরা চলেন এখানে আমরা দেখি দ্য ফিউচার পারফেক্ট। আপনি বলছেন বাই দ্য টাইম উই রিচ দ্য ইয়ার 2050, এই একটা ফ্রেজ মুখস্থ করে ফেলেন, বাই দ্য টাইম উই রিচ দ্য ইয়ার 2034, 2045, 2040, 2050. By the time we reach the year 2050, researchers will likely have eradicated মানে মূলোৎপাটন করবে, সমূলে তুলে ফেলবে, have eradicated several of the major diseases that plague us today, যেটা আজকে আমাদেরকে ভোগাচ্ছে সেই বিষয়গুলোকে আমরা আর আমরা এটাকে মুক্ত হতে পারবো বা এটাকে একেবারে নির্মূল করে ফেলতে পারবো। So the future continuous আমরা এইভাবে স্ট্রাকচার ব্যবহার করতে পারি, in the coming decades society will be increasing, or দেখেন এখানে সেন্টেন্স দিয়েছি, in the coming decades society will increasingly be relying on renewable energy grids rather than depending on fossil fuels. Okay, so আরো ভাবে বলতে পারেন, by the time we reach the end of the century, traditional classroom will likely have become obsolete শব্দটা ইউজ করবেন, মানে অপ্রচলিত। Instead, students will be engaging primarily with AI driven virtual reality modules. So this is how we could also agree disagree, we could address this agree disagree question. Do you agree that university is a waste of time? Students often lock themselves yes or no like this way. So you could say in a different way. All right, lie to test, হ্যাঁ এটা উচ্চারণটা lie to test is the use of a double negative, দুটো নেগেটিভ ইউজ করেন তাহলে পজিটিভ হয়ে যায়, express a modern highly sophisticated affirmative. It softens an argument and makes the speaker sound deeply analytical. এটা শিখে রাখেন, এটা খুব কাজে আসবে। দেখেন ডাবল নেগেটিভ যখন আপনি ইউজ করবেন তখন আপনি সেটা পজিটিভ হয়ে যায় কিভাবে। সো ইট ইজ নট এন্টায়ারলি আনকমন ফর, মানে এটা হচ্ছে কমন, আপনি এখানে বললেন ইট ইজ নট এন্টায়ারলি আনকমন, এটা নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ ওয়ার্ড হয়ে গেল পজিটিভ ওয়ার্ড, মানে ইট ইজ কমন ফর ফ্রেশ গ্রাজুয়েটস টু ফিল কমপ্লিটলি disillusioned with corporate world within their first year, right? সো এটা কমন যে হ্যাঁ ফ্রেশ গ্রাজুয়েটরা একটু ইলিউশনের একটা মধ্যে তারা ভোগে। সো সফট ডিসএগ্রিমেন্ট আপনি খেয়াল করেন, I would not entirely disagree or I would not entirely dismiss the notion that violent video games desensitize youth, but I believe poor parenting is a much larger factor. হ্যাঁ মানে এটাকে আমি পুরোপুরি ডিসমিস করে দিব না, মানে এটাকে আমি ধরে রাখছি, I would not entirely dismiss, এটাও নেগেটিভ, তার মানে আমি এটাকে মনে করছি, the notion that violent video games desensitize youth, I believe, এটাকে একেবারে বাতিল করে দিচ্ছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে পোর প্যারেন্টিং এটা একটা বড় ফ্যাক্টর, মানে আপনি বাবা মাদের এই ভূমিকাটা আমি একেবারেই মানে স্বীকার করতে চাই যে এখানে অনেক বড় ভূমিকা বাবা মা রাখতে পারে, যেখানে বড় ভূমিকা পালন করতে পারে। সো খেয়াল করেন সোশ্যাল মিডিয়া, আপনি একটা সেন্টেন্স দেখেন, সোশ্যাল মিডিয়া ইজ কমপ্লিটলি ডিস্ট্রয়িং হিউম্যান ইন্টেলিজেন্স, এটা আপনি এইভাবে বলছেন, I would not entirely disagree, entirely এখানে would not আর এখানে disagree, মানে I agree that it reduces our attention spans
but calling it a complete destruction of intelligence is a bit extreme, তাই না? এইভাবে ডাবল নেগেটিভ করলে মিনিংটা আসলে মানে যেটা আপনি শুনছে আর মিনিংটা যেটা বলছে এটার মধ্যে একটু পার্থক্য, তো ওইখানে পাঁচ লাইনটা ওই জায়গায় হয় আর কি, শুনতে ভালো লাগে এই ধরনের স্ট্রাকচারগুলো। So how to instantly generate ideas when your mind goes blank? Part 3, when students are asked what are the impacts of tourism, they often run out of ideas after 10 seconds to develop an argument live. So they need mental models that artificially generate ideas, তাই না? আপনার একটা মডেল দরকার, স্যাম্পল দরকার, এগুলো প্র্যাকটিস করতে হবে। সো দ্য মাইক্রো ম্যাক্রো এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটা আর আলোচনা করব না, আপনারা এটা একটু দেখে নেবেন। এক্সিকিউশন এগুলো কিভাবে মাইক্রো লেভেল আর ম্যাক্রো লেভেল নিয়ে আমরা কথা বলি। সো মাইক্রো হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টেটে, আর ম্যাক্রো লেভেল হচ্ছে একটা সোসাইটাল অর হচ্ছে অর্গানাইজেশন, এটা সেই জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করি, ম্যাক্রো লেভেল ইনস্টিটিউশনাল জায়গা থেকে। সো স্টেক হোল্ডার এখানেও আমরা খেয়াল করেন, এখানে দিস ইস্যু ফান্ডামেন্টালি ইম্প্যাক্টস ডিফারেন্ট স্টেক হোল্ডার ইন ডিফারেন্ট ওয়েজ। ফর দ্য এভারেজ সিটিজেন ইট মিনস, আর কনভার্সলি ফর corporations, government, it presents like this way. You got the execution, এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স দেয়া আছে, দেখেন এখানে ফর দ্য এভারেজ কনজিউমার, এখানে জাঙ্ক ফুডের উপরে ট্যাক্স বসানোর ব্যাপারে এই আপনাকে জিজ্ঞেস করেছে। So for the average consumer, this acts as a necessary financial deterrent against unhealthy choices, তাই না? যারা এভারেজ কনজিউমার তাদের জন্য এটা একটা মনে করে যে এটা একটা অর্থনৈতিকভাবে এটা ডেটারেন্ট, প্রতিবন্ধকতা তৈরি করে আনহেলদি চয়েসের ক্ষেত্রে, এটা ভালো। কনভার্সলি ফর মাল্টিন্যাশনাল ফুড কর্পোরেশনস, ইট রিপ্রেজেন্ট, যারা এই ফুড কর্পোরেশনের সাথে জড়িত, মাল্টিন্যাশনাল যে কর্পোরেট কালচারের সাথে, ইট রিপ্রেজেন্টস আ ম্যাসিভ threat to their profit margins, which is why they lobby so hard against it, তাই না? দেখবেন যে আপনারা বিভিন্ন ধরনের লবিং হয় যে এইসব খাবারের প্রয়োজনীয়তা, উপকারিতা, ইভেন আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ফার্মাসিস্টরাও এটা সার্টিফিকেট করতে পারে যে খুবই হেলদি খাবার, পিৎজা ইজ ভেরি হেলদি, এর মধ্যে অনেক প্রোটিন, অনেক কিছু নিউট্রিশন, অনেক কিছু আছে। সো কর্পোরেট কালচারের প্রফিটের জন্য এটা অনেক বড় একটা করে, তারা এর মধ্যে লবি করে। যেমন ধরেন আর্গুমেন্টটা বলা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিকের নিয়ে যে খুব আলোচনা হচ্ছে, তো সেখানে আর্গুমেন্ট হচ্ছে যে এটা কিছু ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, যেমন ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোকে প্রমোট করার জন্য, বাংলাদেশি ব্র্যান্ডের একটা ইমেজকে নষ্ট করার জন্য আপনার এই ধরনের রিপোর্ট বা এই ধরনের একটা সেন্সিটিভ একটা ইস্যু তৈরি করে এটা একটা প্রচারণার মতো করে, হ্যাঁ, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিজনেসের। তো সেই জায়গাটা এটা বলছে আর কি, যে তারা লবি করতেছে। যদি আপনার এখানে কি করে, ট্যাক্স ইম্পোজ করে জাঙ্ক ফুডের উপরে বা ফাস্ট ফুডের উপরে ট্যাক্স ইম্পোজ করে, তো অনেক বাবা মাই খুশি হবে, অনেক মানুষই খুশি হবে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা বেশি করে বাড়িয়ে দেওয়া উচিত, কারণ এগুলো মানুষজন খুব আনহেলদি ফুড খেয়ে তাদের একটা আনহেলদি লাইফ লিড করছে, তো এইরকম লাইফটা তাদের বেটার করার জন্য এটা একটা দরকার। বা স্মোকিং এর ধরেন সিগারেটের উপরে বেশি করে ট্যাক্স বসানো উচিত, যেই বিশ্বাস থেকে এবং যেই আইডিয়া থেকে সিগারেটের উপরে যারা স্মোকিং করে তাদের এটা বাজেটটা বাড়ছে 2 টাকা থেকে 5 টাকা থেকে 8 টাকা থেকে 10 টাকা 12 টাকা 20 টাকা এরকম বাড়ছেই, তাই না? তো এটাতে ধরা হয় এবং অনেক ক্ষেত্রে এটা সফলও। অনেক মানুষ এখানে দেখা যাচ্ছে তার সংসারে খরচ চালানোর জন্য সে 10টা সিগারেট খাইতো, সেখানে সে এখন 2টা খায় বা হয়তো একদম খায় না। তো এই যে ব্যাপারটা ডেটারেন্ট হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি করে। তো সেই লবির বিষয়টা এখানে বলা হচ্ছে, এভাবেও চিন্তা করতে পারেন। কেউ প্রশ্ন যদি করে সেটার ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করা যায়, এই জন্য স্যাম্পলগুলো দেখলে সুবিধা হয়, কি মাথায় আইডিয়াটা থাকে যে কি আমি কি বলতে পারি। সো কম্বাইনিং দ্য অ্যাডভান্স সিনট্যাক্স প্যাসিভ রিপোর্টিং ফিচার লাইটোটাস এখানে যদি আমরা ইউজ করি একসাথে, জাস্ট এটা খেয়াল করেন, এই যে আমরা শুড দ্য গভর্নমেন্ট হ্যাভ দ্য রাইট টু মনিটর সিটিজেন্স ইন্টারনেট অ্যাক্টিভিটি ফর সিকিউরিটি পারপাসেস। সো আপনি এখানে একসাথে কম্বিনেশন করছেন। দিস ইজ আ delicate balance between different stakeholder. It is not unheard of for governments to overstep their boundaries in the name of national security. However, for the average citizen, a certain level of monitoring is accepted to prevent cyber terrorism. I would not entirely dismiss the notion that
it violates privacy, but public safety usually takes precedence. Public সেফটিটা দরকার, কারণ আমরা এনশিওর করতে হবে কোথাও কোনো রকমের ইয়ে চলছে কিনা, কোনো রকমের প্ল্যানিং, ম্যাসিভ কোনো ডিস্ট্রাকশনের প্ল্যানিং চলছে কিনা, সমাজের মধ্যে কোনো রকমের বোমা হামলা, কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটার জন্য আসলে এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আর কি, পাবলিক সেফটিটার জন্য প্রাধান্য পাচ্ছে, এইভাবে আপনি বলতে পারেন। সো হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট অফ দ্য ওয়ার্ল্ডস রিলায়েন্স অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি হবে সেটা, তো এটা আপনি মাইক্রো লেভেল ভাবে আপনি দিতে পারেন, রাইট? সো এই জায়গাটা কিভাবে বলা যায়, অন এ মাইক্রো লেভেল ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স উইল বিকাম এক্সপোনেনশিয়ালি শিখিয়েছিলাম শব্দটা, আশা করি ব্যবহার করেন আপনারা, বিকাম exponentially more productive. But on a macro level, by the time we reach the next decade, it is widely acknowledged that AI will have rendered entire administrative industries completely obsolete. এটা একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডাস্ট্রিটাকে অবসলিট করে দেবে, বাতিল করে দেবে। সো এরকম ভাবে ওয়াইডলি অ্যাকনলেজড, সো এটা মনে করা হচ্ছে এটা করতে। সো if I want to say something at the end of our today's session and present the closing note, an argument is not a fight, it is a mathematical equation of logic. আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, কিভাবে প্লেস করতেছেন আপনার আর্গুমেন্ট, সেটা ইম্পর্টেন্ট। When you enter part 3, the examiner is not testing what you know about the word, they are testing your ability to construct thought. কিভাবে আপনি সেটাকে প্রেজেন্ট করেন, কিভাবে কনস্ট্রাক্ট করেন, that is what you will be tested on. And by using the track, your thesis, the reason, right? So this track method, you guarantee that you never run out of things to say. By wrapping that logic in our sequential formulas, you guarantee that your grammar matches the extreme high level of your ideas. তাহলে আপনার স্ট্রাকচারগুলো যদি আপনার গোছানো থাকে, তো অটোমেটিক্যালি দেখেন সেখানে কিন্তু গ্রামারগুলো ছাঁচে পড়ে যাচ্ছে। সো এটা আপনার শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করা, বা সেন্টেন্সের যে স্যাম্পলগুলো, এক্সিকিউশনগুলো যেগুলো দিয়েছি, সেই জায়গাগুলো স্যাম্পল হিসেবে ধরে এরকম চিন্তা করে নিজের কিছু সেন্টেন্স তৈরি করা। এটা যদি আপনি 10-15টা করে ফেলতে পারেন, তাহলে এই স্ট্রাকচারটা আপনি মাথায় সেট করে নিতে পারবেন, এবং প্র্যাকটিস করতে হবে। তো সেই বিষয়টা, এটা আপনার মানে গ্রামারের ম্যাচ, গ্রামার যে ঠিক হবে সেটাও কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে, ফর্মুলাগুলো যদি আপনি সেট করে নিতে পারেন। Do not be afraid to disagree with the premise of the question, own the debate. মানে আপনি সেটা যদি যুক্তির মাধ্যমে, আপনি আর্গুমেন্টের মাধ্যমে, এখানে কোনো সঠিক, এখানে কোনো ভুল বিষয় নেই, আপনি কিভাবে উপস্থাপন করছেন, আপনি কিভাবে আর্গিউ করছেন, দ্যাট ম্যাটার্স আ লট। সো কন্ট্রোল দ্য ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কন্ট্রোল করতে হবে। ইন পার্ট 3, the examiner is actively trying to push you to your intellectual limit. They will give you questions that you have never thought about in your native language, let alone in English. You survive this by using your frameworks. If you don't know what to say, split the issue. ম্যাক্রো ভার্সেস মাইক্রো, এটা অনেক আগে থেকে আপনাদের শিখিয়ে আসছি, তো এটা খেয়াল করেন। একটা ইন্ডিভিজুয়াল লেভেলে কি অবস্থা, ইম্প্যাক্ট, এবং ইনস্টিটিউশনালি এটা কি অবস্থা। So use passive reporting to sound like an academic analyzing data from a distance. Use litotes to show that you understand that the world is really black and white. You now have the ultimate syntactic and argumentative toolkit to not just survive part 3, but to absolutely dominate it. If you have any question, you can ask, and thank you very much. Concluding our today's session, Assalamu alaikum wa rahmatullah.